দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা মোদির সন্তান আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। সেই সুবর্ণ সুযোগটা হইল আপনারা চাইলে কিন্তু মোদির নেতৃত্বে এখন একটা টিম পাঠানো হইব ইসরায়েলে। কারণ ইসরায়েলে যে ইরানের হামলায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিতে যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, যারা শারীরিকভাবে অসুস্থ, যারা মারা গেছে তো গেছেই, তো যারা শারীরিকভাবে অসুস্থ তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য ভারত থেকে একটা টিম যাবে, মেডিকেল টিম, সমস্ত রকমের সাপোর্ট টাপোর্ট নিয়ে, ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে, ঔষধপাতি নিয়ে তারপর তারা ইসরায়েলে যাবে। তো আমি ভাবলাম যে বাংলাদেশের যারা মোদির সন্তান আছে তারা কেন এই সুযোগটা হাতছাড়া করবেন। আপনারাও মোদির নেতৃত্বে ইসরায়েলে গিয়া আপনার তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন, এমনকি যুদ্ধ যুক্ত হইতে পারেন। ইতিমধ্যে তো এর আগে যখন ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ চলতেছে সেখানে কিন্তু মোদির সন্তানেরা গিয়েছিল। তো সেই জায়গায় মেডিকেলের টিম যদি যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাংলাদেশের মোদির সন্তানেরা কেন বঞ্চিত হবে, তাদেরও যাওয়া উচিত। তো আসেন আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, কার কত ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল যে টার্গেট নিয়ে ইরানে হামলা করেছে, যে তারা আসলে আপনার তিনটা জায়গায় তারা হামলা করার চেষ্টা করেছে। যেমন আপনি যদি যেটা হলো ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্রগুলা যেগুলো আছে সেগুলো ধ্বংস করার ছিল তাদের মেইন টার্গেট। আসলে এইটা তারা টার্গেট করেছে, কিন্তু এটা সম্ভব না। কি কারণে সম্ভব না? ইসরায়েলের আপনার যে টার্গেটগুলো তারা ইতিমধ্যে হামলা করেছে, বিশেষ করে দুইটা পরমাণু জায়গা উৎপাদন কেন্দ্রে তারা হামলা করেছে। সে জায়গায় দুইটা পরমাণু কেন্দ্রই কিন্তু উপরে, মাটির নিচে যে পরমাণু কেন্দ্রগুলো আছে সেইগুলো তারা হামলা করতে পারে নাই, এবং সেখানে পৌঁছানো আসলে ইসরায়েলের পক্ষে সম্ভব না। একটা বিষয়। দ্বিতীয় যে জিনিসটা হইলো, তারা মিসাইল উৎপাদন যে কেন্দ্রগুলো আছে সেখানেও তারা হামলা করছে। মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোও কিন্তু অনেকটা মাটির নিচে। তো সে জায়গায় তারা হয়তো সাময়িকভাবে কিছু স্থাপনার কার্যকলাপ তারা বন্ধ করতে পারবে, কিন্তু মিসাইল উৎপাদন থেমে থাকবে না। এবং তৃতীয় যে বড় ক্ষয়ক্ষতিটা হয়েছে ইরানের, সেটা হইলো তারা কমান্ড সিস্টেম ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ইরানের প্রায় 80 জন মানুষ নিহত হয়েছে, এবং তার ভিতরে প্রায় 50% বলা যায় আপনার সাময়িক সদস্যরা, এবং বিশেষ করে ঊর্ধ্বতন জায়গা থেকে সেনাবাহিনী প্রধান, আইআরজিসি প্রধান, পুলিশ প্রধান, এমনকি বিশেষ করে যে সব থেকে মানুষ হত্যার ক্ষেত্রে যে ক্ষতিটা হয়েছে সেটা হলো বিজ্ঞানী। কারণ বিজ্ঞানী এমন একটা জিনিস, যে পরমাণু বিজ্ঞানী বলেন, এই যে মিসাইল বিজ্ঞানী, মিসাইল যারা উৎপাদন করে, এরা আসলে এই জায়গায় খুব সহজেই কিন্তু রিপ্লেসমেন্ট আনা যায় না। আপনি যদি একজন সেনাপ্রধান হত্যা করা হয়, সাথে সাথে সেকেন্ড কমান্ড থেকে কিন্তু উঠে আসতে পারে, কিন্তু যখন আপনি পরমাণু উৎপাদনকারী কোনো বিজ্ঞানীকে হত্যা করা হইবে তখন কিন্তু আসলে সাথে সাথে এটা রিপ্লেসমেন্ট করা যায় না। তো সে জায়গা থেকে পার্সিয়ানরা অনেক বুদ্ধিমান, তাদের অনেক হিস্ট্রি আছে, ইতিহাস আছে। সে অনুযায়ী আমি মনে করি পার্সিয়ান মানে জ্ঞানী, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। তো সেই জায়গায় এরাও খুব দ্রুতই কামব্যাক করে আসবে বলে আমার বিশ্বাস, ইরান। তো সেই জায়গা থেকে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে তেল ক্ষেত্রগুলোতে হামলা করেছে, এটা হলো সব থেকে বেশি ক্ষতির পরিমাণ। এখন তেলের দাম কিন্তু 7 থেকে 8% বৃদ্ধি পাইয়া যাইতে পারে, ইতিমধ্যে বৃদ্ধি পেয়ে গেছে, এবং এটাকে আরো অনেক বৃদ্ধি পাইতে পারে। কারণ হরমুজ প্রণালী এবং ওই যে পার্সিয়ান সাগরের যে ইয়াগুলো আছে সে জায়গায়, ওই যে আবার ওই পাশে হুতিরা আছে, এরকম দুইটা যে জায়গা বিশেষ করে যেখান থেকে তেল আসে, তো দুইটা প্রণালীতে একদিকে ইরান যদি ওই পাশটা বন্ধ করে দেয় এবং এই পাশে যদি আপনার হুতিরাও বন্ধ করে দেয়, তাহলে কিন্তু পুরো ইউরোপ বিপদে পড়বে, এবং এই যুদ্ধ কিন্তু তখন একেবারে উচ্চ পর্যায়ে চলে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি সৌদির প্রিন্স সালমানকে ফোন করেছেন। তো বুঝতেই পারতেছেন যে তারা ইউরোপ যথেষ্ট উদ্বেগের ভিতরে আছে, কারণ ইউরোপ না খেয়ে মরবে এই দুটো জায়গা যদি বন্ধ করে দেওয়া হয়। তো এখন আসলে এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে ইরানে, এখন ইসরায়েলে আসলে কি ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে। এখন ইসরায়েলে ক্ষয়ক্ষতি বা মানুষ মারা গেলে কিন্তু জানা যায় না। তারা প্রথমে বলছে যে 3 জন লোক মারা গেছে এবং 200 জন আহত হয়েছে। তো আপনি এইটা একেবারে একটা অযৌক্তিক কথা। মানে ইসরায়েলের কাজই হইলো যে জেরুজালেম টাইমস, তারা বলছে যে 3 জন মারা গেছে, 200 আহত হয়েছে। আসলে এই ধরনের হামলায় ধরে নেওয়া যায় যে আরনালে যদি আপনার যদি 100 জন লোক আহত হয়, 30 জন লোক মারা যায়, এই ধরনের 30 জন 40 জন মারা যায় এই ধরনের আপনার মিসাইল হামলায়। তো সে জায়গায় তারা বলছে 3 জন মারা গেছে। হইতে পারে 3 জন উচ্চপদস্থ, তারা ইসরায়েলের সিস্টেমে এমন যে সবাই আহত, মানে
নিহত হইলেও তাদেরকে আহত দেখাও, তারপর পরবর্তীতে এরা মারা যাক না কি হোক, এটা মানে দুর্বলতা কখনোই তারা স্বীকার করে না, মানে করে না। আর ইরান হইলেও কেউ যদি মারা যায় তারা সেটাকে শহীদ মনে করে, যে না একটা লোক মারা গেছে, তাকে শহীদ হিসেবে শহীদ মর্যাদায় তাকে দাপন কাপন করে। আর ইসরায়েলে হইলো উল্টো সিস্টেম, যে এদেরকে আহত দেখাই দাও এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাও, সেখানে মর্গে রাখো কিছুদিন বা চিকিৎসাধীন অবস্থায় দেখাও, তারপর কি তাদেরকে আস্তে আস্তে নিহত হইলে তখন তাদেরকে আপনার করে দিতে হয় আর কি, আস্তে আস্তে পাঠাই দেয়। এই হলো তাদের সিস্টেম। তো ইতিমধ্যে বিভিন্ন নিউজ মিডিয়া আসছে যে সে জায়গায় 30 জন লোক মারা গেছে, আপনি 61টা ভবনে হামলা হয়েছে। এখন পর্যন্ত ইরানের যে মিসাইলগুলো এর আগে এতটা সফল হইতে পারে, এবং 61টা ভবনে হামলা 61টা ভবন মিসাইলগুলো টাচ করছে। তো বুঝতেই পারছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এটা ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাইতো যদি জর্ডানের আকাশসীমা খুলে না দেওয়া হইতো। আর জর্ডানে আকাশসীমা খুলে দেওয়া হয়েছে ইসরায়েলকে ব্যবহার করার জন্য, এবং জর্ডান হইয়া যেহেতু মিসাইলগুলা ওই এলাকায় প্রবেশ করছে, সেহেতু অধিকাংশ মিসাইল জর্ডানের আকাশেই ইসরায়েলের যে বিমান বাহিনী আছে তারা ধ্বংস করে দিছে। এবং জর্ডানের অনেক জায়গায় আগুন ধরেছে, অনেক জায়গায় মিসাইলের ধ্বংসাবশেষ পরে জর্ডানের অনেক ভবনে, অনেক খোলা জায়গায়, অনেক রাস্তায় অনেকভাবে মিসাইল পড়ে আছে, অনেক জায়গায় আগুন ধরছে। এই নিউজগুলো সরাসরি আসছে। তো সেই জায়গা থেকে যদি জর্ডানে আকাশসীমা খুলে না দেওয়া হইতো তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতো আপনার ইসরায়েল। সে জায়গায় এখন ইসরায়েলের যে সব থেকে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা এখনো তারা আসলে ওইভাবে প্রকাশ করে না। আর এটা যেগুলো আসে বাইরের কিছু নিউজ মিডিয়া থেকে, বাইরের কিছু আপনার ব্লগারের কাছ থেকে, এবং ইসরায়েলের ভিতরে থাকা কিছু ইসরায়েলি নাগরিক, তারাও এটাকে স্বাধীনভাবে পোস্ট করার চেষ্টা করেন। এখন আরেকটা যে ঘটনা ঘটছে সেটা হলো আসলে এই যে ইরানের ভিতরে গিয়ে তারপর যে বিমান হামলাটা তারা চালাইলো, এই বিমানের যে রিফুয়েলিং জায়গাটা কোথা থেকে আসছে, কারণ চারপাশেই তো মুসলিম দেশ, তাহলে রিফুয়েলিং হয়েছে কোথায়? তো পরবর্তীতে আমরা একটা নিউজ দেখছি, যদিও ভেরিফাইড নিউজ না, সেটা হলো জাপানের একটা SM-300 একটা আপনার রিফুয়েলিং বিমান, যারা তেল দিয়ে থাকে। তো তাদের একটা বিমান নাকি আপনার জর্ডানের আকাশে দেখা গেছে। সেই জর্ডানের আকাশে যেহেতু এরকমের জার্মানির একটা রিফুয়েলিং বিমান জর্ডানের আকাশে এখন এই মুহূর্তে কি করবে, তখন অনেকে ধারণা করতেছে যে এটা আসলে রিফুয়েলিং ট্যাঙ্ক, ওই বিমানটা থেকেই এই বিমানগুলোকে, ইসরায়েলি বিমানগুলোকে রিফুয়েল করা হয়েছে। এখন আরেকটা হলো যে আপনার ইরাকের আকাশ ব্যবহার করছে ইরান, মানে ইসরায়েল। ইরানে হামলা করার ক্ষেত্রে ইরাকের আকাশ ব্যবহার করছে প্রথম আপনার ইসরায়েল, এবং তাদেরকে অনুমতি দেওয়া হয় না। এই অনুমতি ব্যতি রেখে তারপর তারা ইরাকের আকাশ ব্যবহার করছে। এই জিনিসটি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে যে কিভাবে তারা হামলা করলো। এখন বলছে যে ইরাকের আকাশ, কারণ ইরাকটাকে একটু দুর্বল পাইছে, এই জন্য তারা তাকে তোয়াক্কা করে নাই। এবং ইরাককে এই আপনার যেহেতু ইরান ঘোষণা দিয়েছিল যে মধ্যপ্রাচ্যের যে দেশের ভূমি ব্যবহার করে আমার দেশে আক্রমণ করা হয়েছে, সেই দেশের ভূমিতে আমি আক্রমণ করব। তার মানে দেখা গেছে ইরাক রাষ্ট্রটা যেহেতু ইরানপন্থী, সেহেতু আমি ইরাকের আকাশসীমাটাকেই তারা ব্যবহার করছে, যে ইরান একটা যুদ্ধ লাগানোর চেষ্টা। এখন ইরাক আন্তর্জাতিক আদালতে তারা অভিযোগ জানিয়েছে যে কেন আমার দেশের আকাশ ব্যবহার করা হইবে আমাদের দেশের অনুমতি না থাকা সত্ত্বেও। তো এটা আন্তর্জাতিকভাবে ইসরায়েল কিন্তু এখানে একটা বিপদের মুখে পড়তে যাচ্ছে সেটা। এবং বিশেষ করে পাকিস্তান তারা তো সবসময় ইরানের সাথে গোয়েন্দা তথ্য তারা মানে দেওয়া নেওয়া করতেছে। সে জায়গায় পাকিস্তান বলতেছে যে এখন টার্গেট ইরান, এবং ইরানকে যদি তারা ধ্বংস করতে পারে, ইরানকে যদি একটু ব্যাকফুটে নিয়ে যেতে পারে, তাহলে পরবর্তী টার্গেট পাকিস্তান। এটা কিন্তু তারা উপলব্ধি করতে পারতেছে, এবং পাকিস্তানকে টার্গেট করার জন্য ভারত এখানে ইসরায়েলকে ব্যবহার করার চেষ্টা করবে এবং ইসরায়েলকে উস্কে দেওয়ার চেষ্টা করবে। এবং ইসরায়েল এবং ভারতের যে অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সটা আরও আস্তে আস্তে আমরা দেখতেছি যে শক্তিশালী হইতেছে সেই আপনার শুরু থেকেই। তো এই জায়গায় আসলে আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের একটা অ্যালায়েন্স তৈরি করা উচিত, আমাদের একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে চরমভাবে ওতপ্রোতভাবে একটা বন্ধুত্ব করা উচিত, ওতপ্রোতভাবে একটা আপনার শক্তিশালী অ্যালায়েন্স তৈরি করা উচিত। সেটা চায়নার সাথে হতে পারে, পাকিস্তানের সাথে হতে পারে, তুরস্কের সাথে হতে পারে, এবং যদি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইরানের সাথেও হইতে পারে। এই জিনিসগুলো আমাদের আসলে দেখা উচিত, কারণ
বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকেও যদি এখন আমরা শিক্ষা নিয়ে তারপর বাংলাদেশের সাময়িক সক্ষমতা বৃদ্ধি করতে না পারি, এটা হবে আমাদের বাংলাদেশের জন্য চরম বিপর্যয় আর কি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের পরবর্তী নেতৃত্বে যারা আসবেন তাদের আসলে এই ব্যাপারে একটা প্রতিশ্রুতি আমাদের সাথে করা উচিত, বাংলাদেশের মানুষকে একটু আশ্বস্ত করা উচিত এই ব্যাপারে।